শহর কখন বৃদ্ধ হলো, বুকের ভিতর গল্প জমে পাথর কুচি, ঠিকানাহীন দ্বিখণ্ডিত চিঠির মাঝে আমরা সবাই ঠোঁটের ছায়ার লবণ মুছি। কেউ এগুলো অনেকটা পথ, কেউ থেমে যায় ঘড়ির কাঁটার শব্দ শিখে, মলাট দেওয়া শহুরে এক জলের খাতায় মফস্বলের কথকতার পয়ার লিখে। গানের স্কুল নেই কেন? গানের স্কুল ছিল দাদা, ওই যখন যোগের স্কুল স্টার্ট করলাম পাশাপাশি গানের স্কুলও শুরু করেছিলাম, কিন্তু এটা এত বড় হয়ে গেল যেটা না। গানের স্কুলেও দেখলাম যে আমি যে স্টুডেন্টসগুলোকে খুব যত্ন করে শেখাতাম, আমার প্রথম যে স্টুডেন্ট সে এখন বিশ্বভারতীতে মিউজিকে পিএইচডি করছে। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম আমি ধরে ধরে শেখাতে চাইছিলাম, কিন্তু মানুষের মধ্যে না ওই একটা প্রবণতা এসেছে, যেমন একটা এখন একটা চলছে না যে যাই করে একটা রিল করে ফেসবুকে দেব। এটা ঠিক 7-8 বছর আগে আমার মেয়েকে ওই গানটা শেখাও যাতে ওর স্টেজে গানটা গাইতে পারে, কিন্তু একটা গান স্টেজে গাওয়ার থেকে সারা জীবন সে স্টেজে গাইবে, ভালো গান শিখবে, সেই ধৈর্যটা মানুষের নেই। যে কারণে আমি গানও বন্ধ করে রেখেছিলাম, নিজেকে তৈরি করেছিলাম যে এমন একটা জায়গায় আমি নিজের গানটাকে নিয়ে যাব সাধনা করতে করতে, যখন কি আমি বসে গাইলেও মানুষ শুনবে, দাঁড়িয়ে গাইলেও শুনবে, আমি যদি সারা মানে বোরখা পরেও গান গাই মানুষ শুনবে, গানটাই আসলে। এবং আমার ভাবটা যেন মানুষকে মানে মন ছুঁতে পারে। বাংলাদেশে আমি যখন ওই খুব একটা বিখ্যাত জায়গা আছে সরোয়ার্দী উদ্যান আর কি, ওখানে আমি গান গাইছি, মানে হাও হাও করে মানুষ কাঁদছে, মানে এত আমার গানটা তাদের মনে ছুঁয়েছে। তখন আমি বুঝলাম যে গানটা শুধু দেখা নয়, এই যে মন, আমি আমার চোখের জল ফেলছি যখন অন্যের চোখের জল পড়ছে, তখন আমি লালন গীতি করেছি। বাংলাদেশে যখন যাই ওরা আমাকে ওনারা এটা ভাবেন যে পশ্চিমবঙ্গের লালন গীতি যদি শিল্পী 2-3 জন সেরা শিল্পী থাকেন, তার মধ্যে আমি একজন। এই সম্মানটা আমি খুব পাই। তুমি তো আমাদের কৃষ্ণগড়ের মেয়ে, ভালো লাগছে শুনে। আচ্ছা, এটা যেমন ঠিকই লালনের গান করো, তেমনি তো আরো অনেক মহাজনের গান, মানে মোটামুটি বাংলার সমস্ত মহাজনের গান আমি গাই। নদিয়ার প্রচুর মহাজন আছেন যারা, কবির গোসাই আছে, তারপরে একটু কাছেই আমাদের ভবা পাগলা আছে, জাদুবিন্দু আছে, হাওড়ে গোসাই আছে, এরকম বহু আছে। এই দিকে তোমার এটা বাউল সংগঠনের দিকে তোমার এটা এলো কি? ওই যে আমার বাড়িতে আমার কাকা, মানে সেটা তুমি পরবর্তীকালে যখন করলে যে এটা তুমি প্রথমে কার কাছে গেলে? প্রথমে এই বিষয়ে আমাকে আয়ুষের বাবা হেল্প করেছিল, কারণ ও আবার বিয়ের আগে থেকেই খুব বাউল সঙ্গ করতো। হ্যাঁ, যেই কারণে আমি আস্তে আস্তে, আমি তো রেডিওতে লোকসঙ্গীত করতাম, এবং আয়ুষী বড় হওয়ার পর যখন আমি আস্তে আস্তে আবার বাউল গানটা, লোকগানটা শুরু করলাম, তার আগে থেকেই মানে বাংলাদেশের মানুষ আমাদের বাড়ি যাওয়া আসা, বড় বড় শিল্পীরা, এখানে কৃষ্ণনগরে বাউল কবির উৎসবটাও আমরাই করতাম। সেই সঙ্গে সঙ্গে বড় বড় সাধু, গুরু, মহাজন, লেখক, সাহিত্যিক, শিল্পীদের সঙ্গে খুব ভালো যোগাযোগ। সুধীরবাবু স্যারের সঙ্গে আমার বহু পুরনো যোগাযোগ এই লোকগানের থেকে। আমি যখন ভেতরে ভেতরে সাধনা করছি, আমি কিন্তু সবার সঙ্গে যোগাযোগ রাখতাম শেখার জন্য। তখন আমার ওই আয়ুষী বাবা ওই সাহায্যটা করেছিল যে হ্যাঁ, একবার তোমাকে জয়দেবে নিয়ে যাবো, তুমি দেখলে বুঝতে পারবে কীরকম ব্যাপার। প্রথম জয়দেব ওর সঙ্গে যায়, এবং আয়ুষী তখন ছোট। জয়দেবীকে দেখলাম, শিখলাম, আখড়াগুলোতে বসলাম। সাধন দাস বৈরাগ্য গুরুজি, উনি খুব ভালোবাসেন, আমার পাস্তেন, আমাকে মেয়ের স্নেহ করতেন। তো এইভাবে আমি আস্তে আস্তে যখন ঢুকতে থাকলাম, আমি তো এই জিনিসটাই চাইছি যে লোকগান করব, যে গানের মধ্যে একটা মানে ঈশ্বরের প্রতি নিজেকে একাত্ম করার ভাব থাকবে, স্যারেন্ডার করব, আমি আত্মনিবেদন করব সুরের মধ্যে দিয়ে। আর সেটা যদি আমার নিজের মাতৃভাষা হয়, তাহলে প্রত্যেকটা কথা বুঝে বুঝে আমি গাইতে পারছি। বুঝতে গিয়ে দেখলাম আরে এখানে যে কঠিন কঠিন এই যে ঘর, খাঁচা, আটকুঠুরি, 9 দরজা, এগুলো তো সব যোগের কথা। আমার মাথা পুরো খারাপ হয়ে গেল দাদা, যে আমি যোগ ছোট থেকে করে আসছি আর গান করছি, যা দুটো তো সেম জিনিস। এটা যোগের বিষয়ে যেটা পড়ছি, আটকুঠুরি মানে 8টা গ্ল্যান্ড, 9 দরজা মানে 9টা ছিদ্র, 6টা স্তর মানে 6টা আমাদের চক্র, একদম যোগের সঙ্গে মিলে যাচ্ছে, একদম গঙ্গা যমুনা সরস্বতী ইরা পিঙ্গলা সুষমনা। আমার মাথা খারাপ, এটা নিয়ে আমাকে কাজ করতেই হবে। তখন আরো ভিতরে ঢুকতাম। হ্যাঁ, আমি মানে মজা পেয়ে গেছি একদম।
মিতাবাবু আপনার কাছে আসে, আপনি বীরভূমের মানুষ না? না, বীরভূমের মানুষ। আমি এই কথাটার ভিত্তি করে একটা কথা বলে নিই আর কি। আমাদের একজন বন্ধু যে একটা বিজ্ঞান পত্রিকা বের করে এবং হচ্ছে যে 32 থেকে 32 বছর ওনার মাথাতে এখন যেটা হয়েছে, মানে রিটায়ার করেছেন গত বছর। তো উনি যে 6 রিপু নিজস্ব পত্রিকা চালাতে গিয়ে, মানে আমরা বিজ্ঞান করবে এই রিপু টিপু এইগুলো তো খুব একটা গুরুত্ব দিই না। তো উনি মনে করছেন এই আমাদের যা কিছুর মধ্যে থেকে গন্ডগোল সেটা হচ্ছে 6 রিপু, এবং 6 রিপুর ঘর উনি বাঁকুড়াতে একটা করেছে আর আমাদের হাঁসুলিতে একটা করেছে। যদি হয় তাহলে 6 রিপু মানে 6টা দেয়াল, মানে 10-10, হ্যাঁ, সেইটার একটা প্রতীক হিসাবে ওখানে। আর ওইখানেই আমরা বাচ্চাদেরকে মানে শেখাই। হ্যাঁ ঠিক আছে, এটা মানে যোগ এবং হচ্ছে যে কথাটা এলো বলেই আর কি আমি বললাম। হ্যাঁ, সেই জন্য আমি আরো উৎসাহ পেলাম। এই ধরনের কোনো গান কি আপনি লিখেছেন কিছু? এইরকম ধরনের নয় আসলে, এইটা তো পরে আমি গুরুত্ব মানে যেটা দিয়েছিলাম বা দিতাম আর কি। যেমন হচ্ছে যে এখানে যেমন হচ্ছে বাউল, যে বাউলটা আসে এক শ্রেণী, মানে বীরভূমে আমি দেখি যে আখাড়াগুলো যে থাকে, সেই আখাড়াতে তারা যায়, তারা বসে আড্ডা দেয়। হয়তো তারাই একটু খাবারের জন্য বললো যে আজকে এখানের আমাদের পিকনিক হবে, একটু মাংস নিয়ে এলো, একটু মদ নিয়ে এলো, এরকমভাবে নিয়ে তারা ওখানে বেশ ভালো আড্ডা দিল। তাদের সব যারা সব এই যে সারাদিন কাজ করে সন্ধেবেলায় যে আড্ডাটা দেয়, তো সেইখানে তারা একরকমভাবে ওই সুরগুলোকে নিয়ে তারপরে তাদের মতন করে মিউজিকে বিভিন্ন রকমভাবে তোলে। তো এটা আমার কাছে কেমন যেন একটা মনে হচ্ছিল দেখে। তখন আমার একটা গান এরকমভাবেই হয়েছিল, গানটা আমার সম্পূর্ণ মনে নেই, একটু করে বলি আর বলার চেষ্টা করছি। বাউল সে যে গান করিলে বাউল হওয়া যায়, আসল বাউল নকল বাউল বুঝবি কিসে ভাই। বাউল সে যে গান করিলে বাউল হওয়া যায়, আসল বাউল নকল বাউল বুঝবি কিসে ভাই। যার এক তরাই সুর ওঠে না, খমকের সুর বাজে না, এক তরাই সুর ওঠে না, খমকের সুর বাজে না। বিদেশি সুরাখে, বিদেশি সুরাখে বেসুর গান গায়, আসল বাউল নকল বাউল বুঝবি কিসে ভাই। বাউল সে যে গান করিলে বাউল হওয়া যায়, আসল বাউল নকল বাউল বুঝবি কিসে ভাই। এটা একটা বাস্তব চিত্র, সত্যি কথাই তাই। হ্যাঁ, আর এইটাতে বাউল যাদের ইয়েতে থাকে, আসলে আরো আছে ওইটার ইয়ে থেকে, সেগুলোকে আর ইয়ে করলো না। তো এইরকম ভাবেও থাকে। শোনাবো আপনাকে, এই গানটাতে মানে এই যে ষড়রিপুর কথাটা এত সুন্দরভাবে বলেছেন সাইজি। সেথা ডুবলে পরে রতন পাবি আর না, না ডুবিলে পাবি না। দিল দরিয়া মাঝে রে ভাই আছে মজা কারখানা, দিল দরিয়া
আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা। দিল দরিয়া মাঝে রে ভাই, আছে মজার কারখানা। দিল দরিয়া দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে ডেকেছে। দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে ডেকেছে। ছয় জনা তার গুণটা নিছে, ছয় জনা তার গুণটা নিছে, হাল ধরেছে একজনা। দিল দরিয়া মাঝে রে ভাই, আছে মজার কারখানা। দিল দরিয়া। এই ছয় জনা হচ্ছে সরল। এখন বাউল বা প্রচুর, তুমি যেটা বললে যে শখের বাউল, সেইটা এটা সাময়িক আনন্দ লাভের জন্য পরিচিত ছড়িয়েছে যে পড়েছে। আমি তো প্রথমে এই ধাঁধায় পড়েছিলাম, যার জন্য তো থেমে গেলাম যে না এটা আমি পারবো না। ওই স্টেজে গিয়ে মঞ্চে গিয়ে গান করে করে আর এখানে টাকা আটকে দেবো, টাকা আটকে দেবো, ওইটা আমার জগৎ না। ওইটা তুমি ওইটিকে আমি সেটা এটা মানে এটাকে এটা তো বক্তা রেকর্ড বলি, তুমি এদিকে চলে গিয়ে সেটা আমরাও জানতাম। এবং তখন আমার মনে হয়েছিল, আমি আলোচনা করেছিলাম, তোমার মধ্যে সম্ভাবনা ছিল। আমি তো অনেকে কৃষ্ণর বা বাইরের অনেক গায়কের সন্ধান করি, তুমি একটু বিচ্ছিন্ন হয়ে গেলে এখান থেকে। এবার নিজেকে তুমি ফিরিয়ে এনেছো, এটা একটা তুমি নিজেকে খুব কাজ করছো, কেন ওই দিকে প্রলোভনটা অনেক বেশি, অনেক বেশি, এবং লোকের পাওয়া যায়। কিন্তু সেটা কিন্তু একটা বিরাট সীমাবদ্ধতার জায়গা, তুমি সে তোমার উত্থান কিছু হবে না। এবং একটা সময় খুব সস্তায় যারা অল্প দিনে নাম করতে চায়, অল্প পয়সায় সন্তুষ্ট হয়, অল্প নামটাকে ভাবে অনেক কিছু করে ফেললাম, তারা 2, 5, 10 বছর কোনো গভীরতা থাকে না। আর বিদেশ বা বড় জায়গায় তারা কোনোদিনও ডাক পায় না। তারা হয়তো একটা ক্যাসেট করলো, সুপার হিট হলো, এত মিলিয়ন ভিউয়ার্স হলো, আমার দরকার নেই, আমার দরকার নেই। এটা দুবাংলাতেই আছে এবং একটা বিখ্যাত বই আছে, গতবার দেশীয় উপন্যাসটা বেশি। এবং আমাকে অনেকেই ভুল ভাবতো ওই সময় যে ও তো বাউল নয়, ও তো সেজে বাউল। তারা যে গানটা গাইলেন অনেকে আমাকে এই ভুল করতো। না না, সেই ভুলটা যে সেটা ছিল তুমি খানিকটা দায়ী। তুমি যে মঞ্চগুলো ব্যবহার করতে শুরু করলে সেই মঞ্চগুলো খুব ভালো নয়, সেটা আমাদের তখন মনে হতো। আমাদের মনে হতো সম্ভাবনা কম। তোমাকে প্রথমে যখন নিজ তখন ব্যাপারটা অন্যরকম ছিল, তুমি ব্যাপারটাকে চলে গেলে অন্য। নিজেকে তুমি সামলে যে এই জায়গায় এসেছো, এটা একটা খুব তোমাকে, এটা আমার নিজের গানের সঙ্গে আমার নিজের লড়াই ছিল যে আমি যদি পারি ওইভাবেই নিজের গানটাকে প্রতিষ্ঠা করব, যে আমি যেটা গাইবো মানুষ শুনবে, হাসবে, কাঁদবে, কিন্তু বলবে না যে আয় গানটা দেখে আসলাম। আচ্ছা, হাসুলির কথা একটু। হাসুলিতে যে আমাদের কৃষি পাঠশালাটা বলা হচ্ছে, অনেকেই পাঠশালা মানেই তো হচ্ছে সেখানে পড়াশোনা হয়, তো আসলে কি হয় অনেকেই জিজ্ঞাসা করে। আসলে আমরা যারা, ওটা আমি ঠিক করেছিলাম যে যারা একটু আজকের বর্তমানে দাঁড়িয়ে শিক্ষাটা একটু অন্যরকম হলে ভালো হয়, এরকম মানুষ তো অনেক আছে। আপনার চিন্তা করেন, স্বাস্থ্যটা একটু অন্যরকম হলে ভালো হয়, পরিবেশটা অন্যরকম হলে ভালো হয়, কৃষিটা অন্যরকম হলে ভালো হয়। এই যে নানা রকমের যারা একটু সরকারের উল্টো দিকে ভাবনা চিন্তা করেন, মানে এক শ্রেণীর মানুষ আছে যে তারা
সরকারের মদতেই চলেন, আবার অনেকেই যারা থাকেন তারা সেইটাকে নয়, নিজস্ব একটা ভাবনা চিন্তার মত নিয়েই চলেন আর কি। তো আমার মনে হয় যে তাদের মানে সরকার তো চলে হচ্ছে সরকার নিজের গদি, সে যে সরকারই হোক তার নিজের গদিটাকে বাঁচানোর জন্য যা যা করণীয়, জনগণের কতটা কি করেন সেটা তো ঠিক আছে, কিন্তু যারা এরকম ভাবে তার পিছনেও আরো কিছু মানুষ থাকেন তারা যারা ভাবনা চিন্তা করেন, এই ভাবনা চিন্তা করার মানুষগুলোর একটা ঠেক ওখানে একটা তৈরি। এইবার হচ্ছে যে আমরা শহরে বা মফস্বল এরিয়াতে যে আলোচনা, কৃষি নিয়ে আলোচনা হচ্ছে, কলকাতাতে কোথাও একটা জায়গাতে আমি একবার, আমাকে ডেকেছিল ইয়ে থেকে, ওই কি বলে যে রামমোহন লাইব্রেরি যে এখানে আছে, হ্যাঁ সেখানে, তো একজন ডাক্তার মশাই উনি কৃষকদের ডেকেছিলেন। তো এরকম ভাবে যাদেরকে ডাকা হয় বা বিভিন্ন জায়গায় হয়, আসলে এক শ্রেণী মানুষ বলতে ভালোবাসেন আর এক শ্রেণী মানুষ শুনতে ভালোবাসেন। তারাই এক প্রান্ত থেকে, এই কৃষ্ণনগর থেকে কলকাতা, কলকাতা থেকে হয়তো বোলপুর, এরকম ভাবে বলা আর শোনার এই মানুষ। অরিজিনাল যে কৃষক তাদেরকে পাওয়া যায় না। তাহলে কৃষককে পেতে গেলে তাহলে কোথায় যাওয়ার দরকার? তাহলে গ্রামে সেন্টার করা, এবং হচ্ছে যে সেই কাজটার সঙ্গে তারও যেন, মানে আমি সেই রবীন্দ্রনাথ বলতে চেয়েছিলেন যে আমি তোমাদেরই লোক, সেইটার জন্য আমার এবার সুবিধা হয়েছে কি, প্রথমেই যদি আমি যদি অন্য কোনো জায়গায় যদি করি, যেমন হচ্ছে যে মদনপুর তেঘরি গ্রামে যে এরিয়াটা থেকে, আমাকে ওইখানটা থেকে নিজেকে পরিচিত হতে প্রায় 6-7 বছর কেটে গেছে। কিন্তু কেউ যখন কোথাও গ্রামে যখন যায় বা সেখানে কিছু করতে গেলে তার এলাকাটাতে পরিচিত হতে হতেই অনেক সময় লেগে যায়, যতই হোক তারা দূরে দূরে, মানে কখনো একত্র কাছে আসবে না। এবার আমার ওইটা হয়েছে কি যে গ্রামটা তো হচ্ছে যে পিসিমার বাড়ি ছিল, ছোটবেলায় আমার ওইটা খুব প্রিয় গ্রাম ছিল, কারণ হচ্ছে কোপাই নদী আর বক্রেশ্বর নদীর মিলনস্থল। হ্যাঁ, তো ওই জায়গাটা আমার খুব প্রিয় ছিল আর ওই জন্য তুমি সুরের লোক। তো সুরের কথা বলতে গেলে, সুরের কথা যদি বলা হয়, একটা মজার একটা জোকস আছে আর কি। আমার বাবা এটাকে বলতে আর কি, বাবারা তখন বাবাদের বন্ধুরা সব ছোট আর কি, তারা সব গান শিখে। এবার তখন আবার সব ওস্তাদ না হলে তো হবে না, মানে এই ব্যাপারটা এখন এতটা আছে তবু অতটা নেই আর কি, যে শিক্ষক একজন টিচার লাগবে, আর তখন ওস্তাদ চাই, হ্যাঁ ওস্তাদকে কাছে শিখতে হবে। তো ওদের একজন ওস্তাদকে বলেছে যে আমরা গান শিখবো 5-6 জন মিলে, তার মধ্যে আমার বাবা হচ্ছে। এবার হচ্ছে যে তোরা গান শিখবি, দেখছি এরা সব এইসব ইয়ে এসেছে, মানে কোথায় সিভিল কাস্টে সব জমি জায়গাতে কাজ করে বেড়ায়, এরা আবার গান শিখবে, মানে যেটা হয় আর কি। আর তো বাবা মানে হচ্ছে যে বাবা তো 80 বছর বয়সে, তার মানে হচ্ছে যে তখনকার দিনে যে সমাজ ব্যবস্থাটা গ্রামের ছিল আর কি। তো ঠিক আছে তোরা গান শিখবি, কিন্তু তোদের তার আগে, গান শেখার আগে গলা সারতে হবে আর কি। তো কিভাবে? তো তখন এইটাকে এখানে কি বলে জানি না, মানে ওই যে আগে যে পা দিয়ে যে দুনি বলা হতো আমাদের ওখানে, মানে জল সেচ করার জন্য পা দিয়ে এরকম করে তোলা আর কি, হ্যাঁ তোলা, সেইটাকে বীরভূমের ভাষাতে বলা হয় যে মান্দা। তো সেইখানটা মানে এরকম নালার মতন করে কাটা থাকতো, আর ওই যে জায়গাটা ডোবানো হতো সেইটা অনেকটা বড় এবং গভীর থাকতো। তো শীতের সময়ে বলেছে যে তাহলে কে কে শিখবি, তো ওরা 5-6 জন বলেছে আমরা শিখবো। তারপরে সেইখানে বলছে যে ভোরবেলাতে গিয়ে শীতের বলছে যে গলা এই পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে হবে, তবে যে এরাও সেই তাই করেছে, গলা ডুবিয়ে বসে আছে। তারপরের দিন থেকে তার গলা বেরোয় না, সরি বেরোয় না, সব তখন। তো এরকম মজা ইয়েতে ছিল আর কি যে সেই সময়। তবে আমাদের ইয়েতে বাড়িতে আমার মেজদা, তখনকার দিনে তো ছেলেরা সব মেজ আসতো, যাত্রা নাটক হলে আর কি, এটা আমাদের বাড়িতেও আছে দাদা, গাজনের দল এখনো হয়। হ্যাঁ, তো সেটা আমার মেজদা রাধা থাকতো, তখন আমি দুয়ারি ছিলাম, চিৎকার করে হ্যাঁ গান করতে পারতো। তো এই দুয়ারি কোনো গান মনে নেই কিছু, সেই লোক এরকম কিছু? আপনি আমাকে বলছিলেন না বাউলে কিভাবে ইন্টারেস্ট, আমি ছোটবেলায় গাজনে প্রচুর অভিনয় করেছি, রাধিকা, তারপরে পার্বতী সেজে, হ্যাঁ মানে এরকম ছিল আর কি, যে তুই যে এলি একলা চলে সখী আমার বন্ধু কই, তারপরে এরকম আছে যে গানগুলো তখন তো আমিও ছোট তখন করতে করতে, হ্যাঁ তো সখীরে তোকে আমি এত করে বললাম,
তবু তুই তামাল ডালে তুললি না, এরকম একটা কথা ছিল। তখন সে বলছে যে তামাল ডালে তুলব না কো ভাষায় দেব গো, তখন আবার দোয়ারি দিচ্ছে ভাষায় দেব গো, এরকম ভাবে আর কি সব আর কি। তো দোয়ারি মানে যেমন কীর্তনীয়, যেমন কি হ্যাঁ, তারপরে বলার পরে বৃন্দাবন আর রাধার যখন ওদের কথোপকথন হচ্ছে আর ওই কথার ছলে গান হচ্ছে সেই সময় আর কি। তো আর এখন যেটা হয় যে বীরভূমের ওখানে থাকতে গিয়ে বাচ্চাদের কোনো গান তুলতে গেলে, আচ্ছা ওইখানে বাচ্চাদের যে গান শেখাও শিক্ষা দেওয়ার জন্য সেভাবে গান করো? আচ্ছা এই রিসেন্টলি একটা গান শিখিয়ে এলাম তুলে আর কি, মানে এটা ইয়ে হয়েছে অনেকদিন, এই খাতা তো তোলা নিয়ে আছে। কীর্তন ঠিক সেইভাবে করি না, তবে কীর্তন আঙ্গিকের প্রচুর গান করি, মানে লোকগান। আচ্ছা তো আমাদের কিচির মিচির একটা গ্রুপ নাম দিয়েছি কিচির মিচির, তো সেই কিচির মিচির গ্রুপের সাথে কিচির মিচির একটা গান আছে, তো সেই গানটাই গাই। কিচির মিচির ঝগড়া ঝাঁটি যতই করি ভাই, হে কিচির মিচির ঝগড়া ঝাঁটি যতই করি ভাই, আমরা বাবুই হতে চাই, আমরা শিল্পী হতে চাই, আমরা বাবুই হতে চাই। কিচির মিচির ঝগড়া ঝাঁটি যতই করি ভাই, কিচির মিচির ঝগড়া ঝাঁটি যতই করি ভাই, আমরা বাবুই হতে চাই, আমরা শিল্পী হতে চাই, আমরা বাবুই হতে চাই। তাল গাছেতে নয় রে বাসা, নয় রে খেজুর গাছ, বাঞ্ছারামের বাগান বাড়ি করব ভূতের নাচ। তাল গাছেতে নয় রে বাসা, নয় রে খেজুর গাছ, বাঞ্ছারামের বাগান বাড়ি করব ভূতের নাচ। এসব দেখে বলবে লোকে, এসব দেখে বলবে লোকে, কি চাই রে কি চাই, বলবো তখন বাবুই হতে চাই, শিল্পী হতে চাই, আমরা বাবুই হতে চাই। কিচির মিচির ঝগড়া ঝাঁটি যতই করি ভাই, কিচির মিচির ঝগড়া ঝাঁটি যতই করি ভাই, আমরা বাবুই হতে চাই, আমরা শিল্পী হতে চাই, এরকম আর কি। মানে আরো আছে কিন্তু যাই হোক আর কি, এরকম ভাবে আর একটা গান শিখিয়ে দিয়েছিলাম, একটুখানি বলিনি। তো গাছ লাগানোর গান তাদেরকে উৎসাহ দিয়ে আর কি, ওখানে তো যাই গাছ লাগা রে গাছ লাগা রে গাছ লাগা রে গাছ লাগা রে। ফল খাবে তোর নানা লোকে, ফল খাবে তোর নানা লোকে, আর খাবে রুগী। গাছ লাগা রে গাছ লাগা রে গাছ লাগা রে গাছ লাগা রে। আম জাম বেল কাঁঠাল কলা এই বাংলার বুকে, আছে যত লাগা তোরা খাবে মনের সুখে রে, খাবে মনের সুখে। আম জাম বেল কাঁঠাল কলা এই বাংলার বুকে, আছে যত লাগা তোরা খাবে মনের সুখে রে, খাবে মনের সুখে। ফুল বাগানে ফুল ফুটিলে, ফুল বাগানে ফুল ফুটিলে, গাইবে কোকিল গান। গাছ লাগা রে গাছ লাগা রে গাছ লাগা রে গাছ লাগা রে। জল দিবি সার দিবি আর দিবি কি, মন দিবি শ্রম দিবি আর দিবি মাটি রে, আর দিবি মাটি। জল দিবি সার দিবি আর দিবি কি, মন দিবি শ্রম দিবি আর দিবি মাটি রে, আর দিবি মাটি।
তাহলে গাছে উঠবে বেড়ে, তাহলে গাছে উঠবে বেড়ে, দেখবে 5 জনা গাছ লাগারে লাগারে গাছ লাগারে লাগারে গাছ লাগারে লাগারে গাছ লাগারে 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 লাগারে, এরকম আর কি। তো আমি ইরার কাছে আসি, সেটা হচ্ছে আমাদের টাইমটা খুব সংক্ষিপ্ত হয়ে আসছে, আমাকে কোনো দুই গান শুনবো। দিয়ে আমি প্রথমে একটু যাই যে তুমি বিভিন্ন ধরনের গান করতে, তো সব তুমি আধুনিক গানও করছো, তা আমি সেদিকে যাচ্ছি না। আমি যেহেতু নদিয়াতে কীর্তনের একটা প্রভাব আছে, কীর্তনের কোনো গান যদি তোমার থাকে একটু সংক্ষিপ্ত করে ছোট্ট। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যখন বাইরে প্রোগ্রাম করতে যাই, বিশেষ করে বাংলার বাইরে, যেমন ধরুন হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তারপরে মুম্বাই, দিল্লি, ভুবনেশ্বর, ত্রিপুরা, সব জায়গাতেই না একটা মানে নদিয়ার মানুষ বলে, যেমন বীরভূমের বাউল একটা শব্দ আসে, তেমন নদিয়ার মানুষ, নদিয়া থেকে এসেছি গান শোনাতে বললেই একটা খুব সুন্দর, আমারও বলতে সুবিধা হয়, শ্রী চৈতন্যদেবের জায়গা থেকে এসেছি। মায়াপুর আমার খুব কাছে, এবং যেখানে লালন ফকির চলাফেরা করতেন, যার পদধূলি ধন্য নদিয়া, এইটা আমার বলতেও খুব গর্ব হয়। তো এবং এখানকার বাউলের আলাদা একটা মানে বাউল গানের মধ্যেও তো অনেক রকম ভাগ হয়, খুব সফট। এটা আমি দেখেছি নির্ভর করে মাটির উপর, যেখানকার মাটি খুব নরম পলি, নদী অধ্যুষিত এলাকা, সেখানকার সুর খুব নরম হয়, সেখানকার মানুষরা খুব হালকা রং করতে পছন্দ করেন, সাদা পোশাক, সেখানকার খাদ্যাভ্যাস, সেখানকার কথা বলা, সেখানকার গানের সুর খুব সফট হয়। ঠিক বীরভূম রুখামাটি, সেখানকার পোশাক কিন্তু কালারফুল হয়, সেখানকার মানুষরা গেরুয়া পোশাক, নদিয়ার বাউলরা সাদা পোশাক পরে, আর বীরভূম কিন্তু গেরুয়া পরে। আপনি খুব আরেকটা পাশাপাশি উদাহরণ, আপনি রাজস্থান দেখুন, এত রুখা সুখা মাটি, ওদের পোশাক ভীষণ কালারফুল, এবং ওরা রং জোড়া দিয়ে এবং গলা ছেড়ে গান করে, কোন স্কেল ধরতেই অসুবিধা হয়। বীরভূমের বাউলটা প্রচুর হাই স্কেলে, হাই পিচে গান করে, এটা নিয়ম, মানে মাটির ওপর, জলের উপর, মাটির মানে আর্দ্রতার উপর নির্ভর করে সেখানকার সুর। করতে করতে আমি এগুলো বুঝতে পেরেছি। তো যেহেতু নদিয়া থেকে যাই, তখন মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে নিশ্চয়ই কিছু একটা শ্রী চৈতন্যদেবের এর ভাবের একটা কিছু, আমি একটু চেষ্টা করছি দাদা। সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেল আর তো এলো না ফিরে, কে দেখেছে, কে দেখেছে গৌরাঙ্গ চাঁদিরে, কে দেখেছে গৌরাঙ্গ চাঁদিরে, কে দেখেছে গৌরাঙ্গ চাঁদিরে, সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেল আর তো এলো না ফিরে, কে দেখেছে গৌরাঙ্গ চাঁদিরে, কে দেখেছে গৌরাঙ্গ চাঁদিরে, যার জন্যে ফুলমান গেল সে আমারে তাকে দিল, যার জন্যে ফুলমান গেল সে
কলঙ্কে জগৎ রটিল লোকে বলবে কি আছে আমারে কে দেখেছে গৌরাঙ্গ চাঁদে কে দেখেছে কে দেখেছে গৌরাঙ্গ চাঁদে বাহ, খুবই দারুণ। এটা একটা অদ্ভুত, এই গানটার মধ্যে যেমন কীর্তনের তার সঙ্গে একটা বাউলের একটা মিক্স রয়েছে। হ্যাঁ, এটা লালনের লেখা কীর্তনাঙ্গিক গান। হ্যাঁ, এটা আমি জানি না, জানতাম এই জন্য। একদমই বাউল গান কিন্তু কীর্তনাঙ্গিক। না, আর একটা জিনিস হচ্ছে যে বীরভূমে যেটা বলা হলো না, যে এই যে গানটা গাওয়া হলো, এটা তো অন্তর মানে একটা অন্য ইয়ে থেকে আর কি। বীরভূমের যখন মানে বাউলটা যেভাবে গানগুলো হস্ত হতো আর কি, মানে বিভিন্ন যে আখড়াগুলো থাকতো সন্ধ্যের সময়, আমার ওই হাসুলি তো এখনো মাঝে মাঝে ওখানে আমাদের আখড়াতে যায় আর কি, সবাই ওখানে বসে। ওই যে ওই 6 রিপু ঘরটা ওটা খোলাই থাকে সকলের জন্য। তো এবার যেটা হয়েছে, এইখানে একজন নাঙল বইছে, মানে হাল চালাচ্ছে, সে এবার এরকম ভাবে হালের তালে তালে এবার হচ্ছে যে গান ধরলো। এবার আরো 5টা 10টা জমিতে সেখানে যখন এবার ছাড়িয়ে যে হাল বইছে, নাঙল বইছে আর কি, এটা ঠিক বলতে জোরটা চাই। এবং ভাটিয়ারি তো তাই, ওই একদম জোর চাই, কারণ নদীতে এটাকে এড়িয়ে গিয়ে তোমার গানটা খুঁজতে হবে, সেই প্রান্তে পৌঁছবে। সে তখন আবার ওইটাকে এর দিয়ে থেকে ধরে আবার ও আর একটা আবার তারপরে এবার গাইছে, কিন্তু সেইটাকে এটা পালা চলছে। মানে বাউল কিন্তু মূলত ভাব সঙ্গীত, কিন্তু এই যে ধান কাটার গান, গাছ বপন করার গান, ছাদ পেটানোর গান, মাঝি মোল্লাদের ভাওয়াইয়া ভাটিয়ালি বা শাড়ি গান, এই যে কাজের মধ্যে দিয়ে যে গানগুলো হয় এগুলোকে কর্মসঙ্গীত বলে। মানে লোকসঙ্গীতেরও ভাগ আছে, আবার কিছু ফেস্টিভ সং আছে, যেমন টুসু গান, ভাদু গান, জারি গান। এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের বাংলার লোক যে উৎসবগুলোকে নিয়ে গানগুলো হয়, যেমন গাজন, গোলান, গম্ভীরা, এগুলো হচ্ছে উৎসবকে নিয়ে গান। আর কিছু হচ্ছে কর্মকে নিয়ে গান। কর্মসঙ্গীতগুলো যেমন হচ্ছে একটু বেশি রিদমিক হয়, একটু জোর বেশি দেওয়া হয়, যেমন সুন্দরীরা মাঝির নাও উদান চলে ঝাইয়া, হয় সুন্দরীরা মাঝির নাও উদান চলে ঝাইয়া, আগা পাছায় নিশান উড়ে, আগা পাছায় নিশান উড়ে, যুবতীর মন চাইয়া রে, সুন্দরীরা মাঝির নাও উদান চলে ঝাইয়া, হয়। এই যে ব্যাপারটা, এইগুলো হচ্ছে কি একটা মোশন, একটা রিদম। কারণ কাজের মধ্যে তাকে শ্রম দিতে হচ্ছে, গায়ের ঘাম ঝরছে, তখন সে কি আর ভেবে টেনে হিচড়ে গাইতে পারবে? ভিতর থেকে আসছে আর সেই প্রত্যেক গানটা না, যখন তার টাইবে তখন ওই গানই গাইবে, ওই তালটা থাকবে, বাজি বাহিয়া হাজাও রে। এই যে টান কেন, তখন যে ভাটির টানে যাচ্ছে, তাই সুরেও টানটা থাকে। মানে এটা ওই লাইফস্টাইলটাই মানে নির্ভর করছে সে কোন লাইফস্টাইলে আছে, তার উপর ডিপেন্ড করছে। তুমি এখন কি গান শেখো? আমি গান তো এই মুহূর্তে মানে সেই অর্থে কোনো গুরুর কাছে এই মুহূর্তে শিখছি না, তবে আমার তো সবসময় গুরু সঙ্গ হয় না, সেটা হয় সেটা বাউলের তো সঙ্গ। বাউলেই এখন অন্য গানে আর তুমি নেই। আমি অভিজিৎ বসুর কাছে শিখেছি অনেকদিন, আবার আমি আমার ভীষণ শ্রদ্ধেয় ওনার কাছে বহুদিন শিখেছি, শুভেন্দু বাইতি স্যারের কাছে বহুদিন শিখেছি। হ্যাঁ, তো মানে এই যে গানের শিখতে কোথায় যেতে? আমি কলকাতায় যেতাম। হ্যাঁ, ওনার লেক টাউনের ক্লাসে যেতাম। স্যারের সঙ্গে আমার খুবই ভালো আত্মীয়র মতো। ওর সেখানে একটা গান করো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সবসময় গজগজ করে গান। স্যারের সেখানে একটা গান করছি। হ্যাঁ, স্যার অনেক রবীন্দ্রসঙ্গীত লালন গীতি শিখিয়েছিলেন, কিন্তু ওনার গান হচ্ছে ঝুমুর গান ওনার খুব অসাধারণ, এবং ওনার লেখা গানও খুব সুন্দর। আমি
বন্ধু লাহুর দরিয়ার বুকে মলার সাতারিয়া কি দুঃখ বুঝিবে বন্ধু রে কিনারায় দাঁড়াইয়া বন্ধু কইলা রে আকুলে ভাষাইয়া বন্ধু রে কই রইলা রে ইয়ে থেকে যেমন আমি যে এগুলো থেকে গানগুলো লিখেছি, এই যে গাইছি আর এগুলো আমার পরপর যখন মনে হয়, যখন লিখছি তারপরে মনে হচ্ছে যে এইটা ঠিক হলো না, আরো একটু মানে যে কোনো লেখক মতো অপেক্ষা থাকে, মানে সবসময়ই আর কি স্যাটিসফ্যাকশন আসবে না, স্যাটিসফ্যাকশন আসলে তুমি থেমে যাবে। হ্যাঁ, মানে আসলে আপনাকে এই জন্যই এখন যেটাকে করি আমি, যতটা সময় পাই আর কি, সব কাজ ছেড়ে দিয়ে এবার হাঁসুলি আর সব থেকে একটা ওই মাটির ঘর আছে, সেই মাটির ঘরটাতে ঢুকে থাকি আর কি। কারণ হচ্ছে যে এখানেও তাই ওখানেও তাই। এবার আমাকে তো আর বাড়ির লোকে এবার কোথাও যাওয়া দেখে না, এবার পাড়ার লোকে মানে ইয়ে থেকে যে তুমি কি ছিলে না, দেখতে পাই না কেন। আরে এই গরমে মাটির ঘর থেকে বের হই বলতে হ্যাঁ না, আমি আমার পড়াশোনা নিয়ে একটু বলবো, আপনি একটু প্রশ্ন করবেন সেভাবে। তো একটা গান যেটা হচ্ছে যে এগুলোকে আমরা যখন মাঠে ময়দানে আমাদের যখন প্রকৃতি নিয়ে কৃষি নিয়ে লড়াই করতে হয়, মানে বলতে হয়, তখন তো আমাদের সেই রকম ভাবেই বলতে হয়। আর এইসব কাজ করতে গেলে প্রথমেই যে এই যে গানটা আমি গাইবো আর কি এখন, সেটা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে সেটা হচ্ছে যে হিম্মত লাগে। শুধু ওই বিদ্যে বোঝাই বাবু মশাই হলে হবে না, প্রথমেই যেটা লাগে কোনো কাজে সেটা হচ্ছে হিম্মত। আর এই হিম্মত যাদের আছে তাদের বা তাকে, তার জন্য এই গান, মানে এটা বলা যায়। তো আমি এইরকম ভাবেই যখন বলার আগে এইরকম ভাবেই বলি আর কি, যে হিম্মত যার আছে বা যাদের আছে তাদের জন্যই আমার এই গান। হিম্মত হিম্মত থাকে যদি তবে তোরা আয়, একসাথে আমাদের সেই গান গায়, যে গানে আমাদের আশা খুঁজে পায়, যে গানে আমাদের ভাষা খুঁজে পায়। আয় 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 হে হিম্মত, হিম্মত থাকে যদি তবে তোরা আয়,
একসাথে আমাদের সেই গান গায়, যে গানে আমাদের আশা খুঁজে পায়, যে গানে আমাদের ভাষা খুঁজে পায়। আয় 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 হে, হিম্মত থাকে যদি তবে তোরা আয়। আলোর আশা দেখে ডরি না কারো, পৃথিবীটা আমাদের অনেক বড়। আলোর আশা দেখে ডরি না কারো, পৃথিবীটা আমাদের অনেক বড়। তাই আমরা কজন থেকে অনেক সুজন পাবো, তাই আমরা কজন থেকে অনেক সুজন পাবো। সেই আশা নিয়ে, সেই ভাষা নিয়ে আয় ছুটে আয়, আয় 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 হে, হিম্মত হিম্মত থাকে যদি তবে তোরা আয়। একসাথে আমাদের সেই গান গায়, যে গানে আমাদের আশা খুঁজে পায়, যে গানে আমাদের ভাষা খুঁজে পায়। আয় 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 হে, হিম্মত থাকে যদি তবে তোরা আয়। পথে যেতে যেতে পথকে পাবো, অনেক মানুষ থেকে মানুষ পাবো। পথে যেতে যেতে পথকে পাবো, অনেক মানুষ থেকে মানুষ পাবো। সেই আশা নিয়ে বলছি তোমায়, সেই আশা নিয়ে বলছি তোমায়। আয় ছুটে আয়, আয় 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 হে, হিম্মত হিম্মত থাকে যদি তবে তোরা আয়। একসাথে আমাদের সেই গান গায়, যে গানে আমাদের আশা খুঁজে পায়, যে গানে আমাদের ভাষা খুঁজে পায়। আয় আয় আয়, আয় আয় আয়, আয় আয় আয়। বাহ, আপনি তো অন্যরকম কাজ করে যাচ্ছেন। আমি এই যে আপনার সমস্ত একটা উদ্দেশ্য আছে, ওই ছেলে মেয়েদের শেখানোর ব্যাপারটা, বা সবাই তো আমাদের শিক্ষার্থী, যারা আপনি শেখাতে পাচ্ছেন তাদেরকে অনলাইন নিচ্ছে বলে আপনি সেই জায়গায় আছেন। এটা চলুক, এবং আমি দর্শকদের বলবো ওর হাসুলি কথা আপনারা শুনলেন। ওখানে সকলেই জানে যে হাসুলি কিছু পাস যাবো, খেলা যাবো বললে ওরা পিছিয়ে একটা অন্যরকম জায়গা উনি তৈরি করেছেন, সেটা সবাই দেখা দরকার। উনি কিভাবে শিক্ষা দিচ্ছেন, কিভাবে প্রকৃতির পাশ করা যেতে পারে, প্রকৃতিকে যোগ করে সেইভাবে করে করছেন। আর ধন্যবাদ তোমাকে, দারুণ কাজ করছো। ধন্যবাদ। আমি ইলাকে আসবো শেষে। ইলার সম্বন্ধে বলে শেষ করা যাবে না ওর জীবন সংগ্রামের কথা। ও যেটা করেছে, ও বলেছে প্রথম দিকে যে ও অনেক কিছু ছেড়েছিল, আবার অনেক কিছু শুরু করেছে। তার মধ্যে একটা হচ্ছে পড়াশোনা ভালো ছিল, এবং ও পড়াশোনার বিষয়টা ও যেহেতু যখন ও বড় হয়েছে, যখন ওর অনেক বেশি জ্ঞান হয়েছে, তখন বুঝেছে পড়াশোনার একটা বিষয়, সেটা নিজেই ঠিক করেছে। সেটা মুখ থেকে শুনি। আমি তো 90 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো ছিলাম, যদিও অনেক কটা মিডিয়াম আমাকে চেঞ্জ করতে হয়েছে, এর জন্য খুব ধাক্কা খেতে হতো। তো সায়েন্স নিয়ে পড়তাম, তারপরে গভর্নমেন্ট কলেজে এসে পড়লাম। এখানে 11-12 সায়েন্স তখন ছিল, গভর্নমেন্ট কলেজে সায়েন্স নিয়ে পড়তাম। উচ্চ মাধ্যমিকের পর, মানে আমি বিয়ের পর উচ্চ মাধ্যমিক দিয়েছি। উচ্চ মাধ্যমিকের আগে আমার বিয়ে হয়। বিয়ের পর উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ আইসি হয়, তারপরে সংসারের চাপ, এবং তখন আমি সম্পূর্ণ নিজেকে ঘরোয়া মেয়ে কিভাবে তৈরি হতে হয় সেটাতে ব্যস্ত হয়ে গেছিলাম। ভাবিনি যে পড়াশোনাটাও, আমি জানতাম পড়াশোনার কোনো বিকল্প নেই, এটা হচ্ছে মানুষের জীবনের সব থেকে সহজতম দাঁড়ানোর পথ হচ্ছে পড়াশোনা শিখে চাকরি করা। মানে সঠিক পড়াশোনা শিখে সঠিক চাকরি করা হচ্ছে সব থেকে সহজ রাস্তা, আর বাদে বাকি যতগুলো রাস্তা আছে সব কঠিন। বিশেষ করে গানের শিল্পী হয়ে দাঁড়ানো, একটা যোগা স্কুল করে দাঁড়ানো, সব কঠিন রাস্তা, প্রচন্ড কঠিন রাস্তা। সহজ পথ হচ্ছে লেখাপড়া। সেই পথটা আমার প্রথমে বন্ধ হয়ে গেল, পড়াশোনাটা হলো না। আমার প্রচন্ড কষ্ট ছিল, কারণ অনেক মানুষই সুযোগ পেলেই ওই জায়গাটায় পিঞ্চ করতো। হ্যাঁ, দেখতে শুনতে ভালো, কিন্তু মূর্খ। অনেক আত্মীয় মুখে এই কথাটা শুনেছি, বা বাড়িতেও কখনো আত্মীয় স্বজনদের বা বন্টন কোনো প্রসঙ্গে কিছু হলে সবাই বলতো যে হ্যাঁ সবই আছে। সেটা তো খুব আত্মবিশ্বাসের জিত হতো, ভীষণ ভীষণ।
মানে আমি খুব কষ্ট পেতাম যে যারা ভালোবাসে এত তারা কি করে এরকম কথা বলে, যারা জানি কেন পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে তারাও বলছে সবই ভালো, পড়াশোনাটা হলো না ওর, এটা এগোতে পারলো না, কেন হলো না সবাই জানে, কিন্তু বারবার শুনতে শুনতে আমার খুব কষ্ট হতো। মা বারবার বলতো যে তোর বোনরা পড়ছে, ওরা পড়াশোনায় খুব ভালো, কেউ একটা কলেজে পড়াচ্ছে, এরকম বিভিন্ন রকম ওদের সঙ্গে পড়, কিন্তু সামহাও আমার পরিবেশটা আমাকে ঠিক দিচ্ছিল না। তারপরে যখন আয়ুষী মাধ্যমিকের রেজাল্ট খুব বাজে করে, মানে কোনো রকমে পাশ করে, তখন আমার মনে হলো যে মেয়েটাকে যদি আমাকে এগোতে হয় তাহলে আমাকে ওর সঙ্গে সাথ দিতে হবে। আমি যেটা করবো না ও খুব ভালো করে, আর আমি যদি না থাকি ও যতই টিচার দিয়ে যাই করে করবে না। মেয়েকে ভালো পড়ানোর জন্য আমি আবার 11 ভর্তি হলাম, কারণ আমি যবে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। কত বছর পরে? ওটা 1993, আর তারপরে আমি শুরু করলাম হচ্ছে ওই 2010-11 এরকম টাইমে। এত বছরে আমার মানে গ্র্যাজুয়েশনে ভর্তি পারবো না। আমি 11-এ ভর্তি হলাম, মেয়ে তখন মাধ্যমিক দিচ্ছে। আমি এটা একটা ওই অনলাইনে ডিস্টেন্সে, হ্যাঁ ডিস্টেন্সে একটা নবদ্বীপে একটা স্কুলের সঙ্গে যোগাযোগ করে আমি ওখানে 11-12-এ ভর্তি হলাম, খুব ভালো রেজাল্ট করলাম। আমি যখন 11-12 পাস করে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, সে বছরে আয়ুষী উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলো। তখন আমি ফিল করলাম যে আমার এই কষ্টটা 1-2 বছরের মধ্যে রেজাল্ট পেয়েছি, যে মেয়েটা মাধ্যমিকে বাজে করেছে, উচ্চ মাধ্যমিকে ভালো করলো। আমি গ্রাজুয়েশনে শুরু করলাম, ফার্স্ট ইয়ার শুরু করলাম, ও উচ্চ মাধ্যমিক দিল 2012 সাল। 2012 সাল আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। আমি কলেজে ভর্তি হলাম রেগুলার। 2015-তে গ্রাজুয়েশন করলাম, আমি আমার কলেজে টপার ছিলাম। আয়ুষী 2016 সালে গ্রাজুয়েশন করলো, সেম সাবজেক্টও সেম নিয়েছি, মানে মেয়ে যে সাবজেক্টে পড়বে, ফিজিক্যাল এডুকেশন ছিল, সংস্কৃত ছিল, কারণ আমি যোগা নিয়ে পড়বো আমি জানি, সংস্কৃত রেখেছি, ফিজিক্যাল এডুকেশন ছিল, আর অন্যান্য সাবজেক্ট ছিল। আমি গ্রাজুয়েশন করলাম 15-তে, আয়ুষী করলো 16-তে, স্টপ হয়ে গেল আমার। মেয়ে আবার ডাইরেক্ট যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পেলো, ওখানে সেকেন্ড র্যাঙ্ক করে চান্স পেলো। মানে আয়ুষীও পাল্টে গেল। যে মাধ্যমিকে অত বাজে রেজাল্ট করেছিল, সবার কেউ বলেছিল মাধ্যমিকের পর দিয়ে দাও, ওর মার যেমন বিয়ে হয়েছে ওকে দিয়ে দাও, ওর পড়াশোনা হবে না। সেই মেয়ে যাদবপুরে ভালো র্যাঙ্ক করে ঢুকলো, ওখান থেকে মাস্টার্স করলো, আবার রাজস্থান থেকে মাস্টার্স করলো, ডাবল মাস্টার্স করলো যোগের উপরে। আয়ুষী আমার বন্ধ হয়ে গেল গ্রাজুয়েশনের পর অফ, কিন্তু মনে মনে তাক খুঁজছিলাম কবে করবো। 2021-এ আয়ুষীর বিয়ে হলো। এবার আমি দেখলাম আমার একটা সময় আছে হাতে, লকডাউন, প্রোগ্রাম কম, সেই সুযোগটা পুরোপুরি নিলাম। লকডাউন আমার জীবনে আশীর্বাদ হয়েছিল। আবার আমি পড়াশোনা শুরু করলাম, এবার এমএসসি করলাম, যেহেতু ফিজিক্যাল এডুকেশন ছিল, আমার সাপোর্ট ছিল, আর তার আগে সায়েন্স ছিল, আমি বায়োলজি আমার ছিল, ফলে মানে হিউম্যান ফিজিওলজি বা এই ব্যাপারটা আমার কাছে খুব, অ্যানাটমি ফিজিওলজিটা আমার কাছে সহজ ছিল। এমএসসি কিসে করে? কি নিয়ে? যোগের উপর। একদম রেগুলারে, এই জাস্ট এই মাসেই পরীক্ষা শেষ হলো এবং খুবই ভালো পরীক্ষা হয়েছে। আমি জানি আবারও র্যাঙ্ক করব। এবার তুমি পিএইচডি করব। হ্যাঁ, পিএইচডি করব বলে আমি মানে ভাবাই না, এটা তোমার লড়াইটার কথা। গান বন্ধ হয়েছে, আমরা দুজন সঙ্গে নিয়েছি, দুজনের বিচিত্র জীবন, বিচিত্র লড়াই, তাদের অভিজ্ঞতা দেখে দুজনে কি এখন মনে হচ্ছে কিরকম একটা নাগরিক জীবন, একটা শান্ত স্থিতধী ভদ্রলোক, কিন্তু তারা কি লড়াই করেছে সারাটা জীবন ধরে, সেটা আপাতত দেখে মনে হবে না তাদের জীবন। তা আমি আয়ুষী, তোমার মেয়েকেও একদিন আমি চাই, আমার কথা স্থান শুনবো। আর 2 নম্বর হচ্ছে, এখন আমরা ওর কাছে কিছু গান শুনে নেবো, ওখানে খুব দারুণ গান করে, কাজী গান শোনাটা ভুল লাগবে। ঠিক, বেশিরভাগ অনুষ্ঠানে এটা শেষ গান করি, এটা করি, অথবা রিদমাঝারের দর্শকের এতে করি, কিন্তু আজকে এই গানটি শেষ করছি সাইজিকে দিয়ে। सबको प्राय আরতে আছে কালো শোষী, আমি হব বলে, আমি হব বলে, আমি হব বলে জাহারণ দাহার
না কপাল গুনে, পোতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। নমস্কার।